আজ আমরা আলোচনা করব পিটার লিঞ্চের কিংবদন্তি বই বিটিং দ্য স্ট্রিট নিয়ে। এই বইতে লিঞ্চ তার বিনিয়োগ দর্শন, নিজের বাস্তব অভিজ্ঞতা এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য সহজবোধ্য কৌশল তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে জটিল ওয়াল স্ট্রিটের ভাষা বা চার্ট না বুঝেও একজন সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে শেয়ার বাজারে সফল হতে পারে। আমরা ধাপে ধাপে বইটির প্রতিটি অধ্যায় থেকে শিখব বিনিয়োগের ধৈর্যের ভূমিকা, কোম্পানি বাছাইয়ের সঠিক উপায় এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার আসল কৌশল। শেষ পর্যন্ত আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কেন এই বই বিনিয়োগ জগতে একটি মাস্টারপিস। শেয়ার বাজারে সাধারণ মানুষ মানে আমরা কি কখনো ওই বড় বড় ফান্ড ম্যানেজারদের টেক্কা দিতে পারি? বেশিরভাগ লোকই হয়তো বলবেন, ধুর, এটা সম্ভব নাকি। কিন্তু একজন ছিলেন পিটার লিঞ্চ, নামটা নিশ্চয়ই শুনেছেন অনেকে, একজন কিংবদন্তি ফান্ড ম্যানেজার। তিনি কিন্তু মনে করতেন এটা শুধু সম্ভবই না, অনেক সময় সাধারণ বিনিয়োগকারীরা আরও ভালো জায়গায় থাকেন। কিন্তু কিভাবে? সেটাই আজ আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আজ আমরা পিটার লিঞ্চের সেই বিখ্যাত বিনিয়োগ দর্শন আর তার কিছু দারুণ কাজের কৌশল নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার ভিত্তিটা হচ্ছে তার লেখা একটা খুব জনপ্রিয় বইয়ের কিছু মূল আইডিয়া, যেখানে তিনি নিজের অভিজ্ঞতা, তার সাফল্যের কারণগুলো খুলে বলেছেন। আমাদের ফোকাস থাকবে এটা বোঝার যে কিভাবে আমরা আমাদের চারপাশ দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনা, সাধারণ জ্ঞান কাজে লাগিয়ে শেয়ার বাজারে ভালো সুযোগ খুঁজে পেতে পারি। আমাদের চেষ্টা থাকবে এই আলোচনার শেষে যারা শুনছেন তারা যেন লিঞ্চের ভাবনার মূল জায়গাটা ধরতে পারেন। লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে গেলে ভালো স্টক কিভাবে চিনবেন বা ধরুন বাজারের ঝুঁকিগুলো কিভাবে সামলাবেন সে বিষয়ে একটা ধারণা পান। তাহলে চলুন শুরু করা যাক। পিটার লিঞ্চের সবচেয়ে ইন্টারেস্টিং অথচ শক্তিশালী বিশ্বাসটা দিয়েই শুরু করি যে সাধারণ মানুষ, হ্যাঁ আপনি, আমরাও পেশাদারদের হারিয়ে দিতে পারি। এর কারণটা কি? হ্যাঁ, কারণটা বেশ মজার আসলে। লিঞ্চ বলতেন কি, যারা প্রফেশনাল ফান্ড ম্যানেজার তারা অনেক সময় নানা রকম নিয়মে বাধা থাকেন। ধরুন বিশাল ফান্ড চালাতে হয়, তার একটা চাপ থাকে। আবার অনেক সময় বাজারে চলতি হাওয়ার বাইরে গিয়ে ভাবতে পারেন না। অন্যদিকে একজন সাধারণ বিনিয়োগকারী, ধরুন যিনি কোনো একটা জিনিস ব্যবহার করেন বা কোনো সেবা নেন, তার সেই বিষয়ে একটা বলতে পারেন একেবারে মাটির কাছাকাছি অভিজ্ঞতা থাকে। এটা কিন্তু অনেক ফান্ড ম্যানেজারের থাকে না। তারা হয়তো জিনিসটা নিজে ব্যবহার করেন, ভালো মন্দ জানেন, দেখছেন যে সেটা চাহিদা বাড়ছে কি কমছে। এই যে বাস্তব অভিজ্ঞতা, এটাই একটা বিরাট অ্যাডভান্টেজ। তার পেশাদাররা হয়তো খালি ডেটা দেখছেন, চার্ট নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন, কিন্তু সাধারণ মানুষ একদম সরাসরি জিনিসটা ফিল করতে পারছে। এখানেই তো লিঞ্চের সেই বিখ্যাত কথাটা চলে আসে, নো হোয়াট ইউ ওন। এর তো শুধু কোম্পানির নাম জানা নয়, তাই না? না, একদমই নয়। এর হলো যে ব্যবসাটায় আপনি আপনার কষ্টের টাকাটা দিচ্ছেন, সেই ব্যবসাটা আসলে কি, তারা পয়সা কামায় কিভাবে, কম্পিটিটর কারা, তাদের জিনিসের কি সত্যি চাহিদা আছে, বাজারে তাদের পজিশনটা কীরকম, ভালো দিক খারাপ দিক, এই বেসিক প্রশ্নগুলোর উত্তর জানাটা খুব জরুরি। লিঞ্চ একটা দারুণ কথা বলতেন, যে কোম্পানিতে বিনিয়োগ করছেন তার ব্যবসাটা যদি আপনি 2 মিনিটে সহজ করে একটা বাচ্চাকেও বোঝাতে না পারেন, তাহলে বিনিয়োগ করা উচিত না। হ্যাঁ, তাহলে আপনার ওই বিনিয়োগটা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো হয়ে গেল। আপনি নিজেই তো বোঝেননি ঠিকঠাক। খুব খুব জরুরি কথা। আর এই জানাটার জন্য লিঞ্চ যে পদ্ধতির কথা বলেছেন সেটাই কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং। শুধু ফাইন্যান্সিয়াল রিপোর্ট নয়, আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার উপর উনি অবিশ্বাস্য জোর দিয়েছেন। ঠিক তাই। ভাবুন তো, আপনি হয়তো কোনো দোকানে গেলেন, দেখলেন একটা বিশেষ ব্র্যান্ডের জিনিসের কাউন্টারে বিশাল লাইন, বা ধরুন একটা নতুন কফি শপ খুলেছে, সেটার ব্রাঞ্চ একের পর এক হচ্ছে আর সবখানেই ভিড়। লিঞ্চ বলতেন এটাই আপনার রিসার্চের শুরু। কেন হচ্ছে এটা? জিনিসটা কি খুব ভালো? আপনার বন্ধুরাও কিনছে? এই যে সাধারণ পর্যবেক্ষণ, এটাই আপনাকে দারুণ সব বিনিয়োগের আইডিয়া দিতে পারে। লিঞ্চ এটাকে বলতেন নিজের চোখে দেখা বা লোকাল নলেজ ব্যবহার করে বিনিয়োগ। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে মাথায়। এই যে বললেন নিজের চোখে দেখা বিনিয়োগ, এতে একটা রিস্কও তো থেকে যায়, তাই না? আমি হয়তো দেখছি একটা জিনিস খুব চলছে, কিন্তু সেটা হয়তো কদিনের ফ্যাশন, টেকে কিনা সন্দেহ।
অথবা এমনও হতে পারে জিনিসটা ভালো কিন্তু কোম্পানিটার ম্যানেজমেন্ট ভালো না, বা ধরুন তাদের অনেক ধার দেনা। শুধু পপুলারিটি দেখেই কি ঝাঁপিয়ে পড়া ঠিক হবে? চমৎকার প্রশ্ন। আর এখানেই লিঞ্চের দর্শনের পরের ধাপটা আসে। মানে পর্যবেক্ষণটা হলো ফার্স্ট স্টেপ, সূত্রপাত, কিন্তু ওখানেই শেষ নয়। যখনই এরকম কোনো জনপ্রিয় জিনিস বা সেবা চোখে পড়ল, তারপর শুরু হয় আসল কাজ, কোম্পানিটার ভেতরে ঢুমারা। লিঞ্চ জোর দিতেন কোম্পানির ব্যবসার হেলথ, তার ফান্ডামেন্টালস পরীক্ষা করার উপর। মানে বাইরের চাকচিক্য দেখে ভুলে গেলে চলবে না, কোম্পানির আসল ব্যবসা, লাভ করার ক্ষমতা, দেনার পরিমাণ, এই ভেতরের জিনিসগুলো খুঁটিয়ে দেখা। পপুলারিটি একটা ভালো ইন্ডিকেটর হতে পারে, কিন্তু সেটা টেকসই ব্যবসার গ্যারান্টি কিন্তু নয়। আচ্ছা, তাহলে এই ফান্ডামেন্টালস বা মৌলিক ভিত্তি পরীক্ষা করার ব্যাপারটা যদি একটু সহজ করে বলেন, একজন সাধারণ বিনিয়োগকারী কিভাবে এটা করতে পারে? হ্যাঁ, অবশ্যই। ফান্ডামেন্টালস মানে হলো কোম্পানির আর্থিক আর ব্যবসায়িক স্বাস্থ্যের কিছু মূল ইন্ডিকেটরস। যেমন ধরুন, 1, লাভ করছে কিনা, মানে প্রফিট। শুধু লাভ করলেই হবে না, বছর বছর সেটা বাড়ছে কিনা সেটাও দেখতে হবে। শুধু সেলস বাড়ল কিন্তু লাভ কমল, সেটা ভালো লক্ষণ নয়। 2, আয় বাড়ছে কিনা, মানে রেভিনিউ গ্রোথ। কোম্পানির বিক্রি কি বাড়ছে, বাড়ার হারটা কেমন, এটা দিয়ে বোঝা যায় বাজারে তাদের জিনিসের চাহিদা কেমন, কোম্পানিটা বাড়ছে কিনা। 3, ঋণের পরিমাণ, মানে ডেট। কোম্পানির ঘাড়ে ঋণের বোঝাটা কেমন, আয়ের তুলনায় বেশি নয় তো? বেশি ঋণ কিন্তু ঝুঁকির কারণ, বিশেষ করে যখন বাজারের অবস্থা খারাপ হয়। এখানেই ব্যালেন্স শিট দেখার গুরুত্ব। ব্যালেন্স শিট সেটা কি জিনিস? ব্যালেন্স শিট হলো একটা নির্দিষ্ট সময়ে কোম্পানির মোট অ্যাসেট, মানে সম্পদ, আর মোট লায়াবিলিটি, মানে দেনা বা দায়, আর ইকুইটি, মানে মালিকানা, এই সবের একটা হিসাব। সহজ কথায় কোম্পানির আর্থিক অবস্থার একটা ছবি। একটা ভালো ব্যালেন্স শিট মানে কোম্পানির ভিত্তা মজবুত। ও আচ্ছা। আর 5 নম্বর হলো ব্যবসার মডেলটা, মানে কোম্পানিটা টাকা বানায় কিভাবে, তাদের পদ্ধতিটা কি লম্বা সময় ধরে চলার মতো, ভবিষ্যতে এর চাহিদা কেমন থাকতে পারে। বেশ পরিষ্কার হলো। তার মানে প্রথমে চারপাশ দেখে একটা আইডিয়া পেলাম, তারপর তার গভীরে গিয়ে এই ফান্ডামেন্টালসগুলো চেক করলাম। এই পুরো প্রসেসটা ফলো করলে আর ওই শুধু জনপ্রিয়তার ফাঁদে পা দেওয়ার রিস্কটা কমে যায়। লিঞ্চ তো এই কোম্পানিগুলোকে বোঝার সুবিধার জন্য কয়েকটা ক্যাটেগরি তো ভাগ করেছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা তার একটা দারুণ কন্ট্রিবিউশন। তিনি কোম্পানিগুলোকে তাদের ব্যবসার ধরন আর গ্রোথের হারের ওপর ভিত্তি করে কয়েকটা সহজ ভাগে ফেলেছিলেন। এটা ইনভেস্টরদের ডিসিশন নিতে খুব সাহায্য করে, কারণ সব কোম্পানির চরিত্র তো একরকম হয় না, তাই তাদের থেকে আমাদের এক্সপেকটেশনও একরকম হওয়া উচিত না। কি কি ছিল সেই ভাগগুলো একটু বলবেন? মূলত তিনি 6টা ভাগের কথা বলেছিলেন, তবে 4টে খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো স্লো গ্রোয়ার্স। এরা হলো পুরনো বড় একদম প্রতিষ্ঠিত কোম্পানি। এদের বৃদ্ধি খুব ধীরে, সাধারণত দেশের জিডিপি যে হারে বাড়ে সেই রকম। এরা নিয়মিত ডিভিডেন্ড দেয়। এদের থেকে বিশাল লাভের আশা কম, কিন্তু তুলনামূলকভাবে সেফ। যেমন ধরুন অনেক পুরনো ইউটিলিটি কোম্পানি। আচ্ছা। 2 নম্বর স্টলওয়ার্স। এরাও বড় পরিচিত শক্তিশালী কোম্পানি, কিন্তু স্লো গ্রোয়ার্সদের চেয়ে একটু ফাস্ট বাড়ে, বছরে হয়তো 10-12%। এরাও বেশ নিরাপদ, পোর্টফোলিওতে একটা স্টেবিলিটি আনে। একসময় কোকাকোলা বা প্রক্টার অ্যান্ড গ্যাম্বেলের মতো কোম্পানি এই দলে পড়ত। 3 নম্বর ফাস্ট গ্রোয়ার্স। লিঞ্চের ভাষায় এরা হলো সেই সোনার হরিং। সাধারণত ছোট বা মাঝারি কোম্পানি যারা বছরে 25% বা তারও বেশি হারে বাড়ছে। এদের মধ্যেই লুকিয়ে থাকে মাল্টি ব্যাগার, মানে যাকে বলে 10 ব্যাগার হওয়ার সম্ভাবনা। তবে হ্যাঁ, ঝুঁকিও সবচেয়ে বেশি। এরা নতুন কোনো ইন্ডাস্ট্রিতে বা কোনো নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে। 10 বেগা মানে 10 গুণ রিটার্ন। ওয়াও। হ্যাঁ। আর 4 নম্বর হলো সাইক্লিক্যালস। এদের ব্যবসা অর্থনীতি চক্রের সাথে ওঠানামা করে। যখন অর্থনীতি ভালো চলে এদের ব্যবসাও বাড়ে, শেয়ারের দাম বাড়ে। আবার যখন মন্দা আসে তখন উল্টোটা। যেমন ধরুন গাড়ি, এয়ারলাইন্স, স্টিল, সিমেন্ট, কেমিক্যাল কোম্পানিগুলো। এদের শেয়ার কেনাবেচার টাইমিংটা খুব ইম্পর্ট্যান্ট। ভুল সময় কিনলে অনেক দিন লসে আটকে থাকতে হতে পারে। দারুণ দারুণ একটা ফ্রেমওয়ার্ক তো। মানে যে কোনো কোম্পানিকে চট করে এই ক্যাটাগরিতে ফেলে দিলেই বোঝা যায় এখানে সুযোগ আছে কিনা আর রিস্কটাই বা কেমন। লিঞ্চ কি এটাও বলেছিলেন যে কোন ধরনের কোম্পানিতে কেমন স্ট্র্যাটেজি নেওয়া উচিত, মানে কোথায় বেশি রিস্ক নেওয়া যায় কোথায় কম? তিনি শুধু ভাগ করেই থামেননি, তিনি এটাও বুঝিয়েছেন যে প্রত্যেক ধরনের কোম্পানির জন্য আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আর রিস্ক ম্যানেজমেন্ট আলাদা হতে হবে। যেমন ধরুন
ফাস্ট গ্রোয়ের কোম্পানিতে আপনি হয়তো বেশি ঝুঁকি নিয়ে বড় লাভের আশা করতে পারেন, কিন্তু সেখানে আপনার মোট বিনিয়োগের একটা সীমিত অংশ রাখা উচিত। আর এদেরকে সবসময় নজরে রাখতে হবে, কারণ এরা যেমন দ্রুত ওঠে, পড়তে শুরু করলে কিন্তু থামানো মুশকিল। ঠিক। অন্যদিকে স্লো গ্রোয়ার বা স্টলওয়ার্ডস আপনাকে হয়তো রাতারাতি কোটিপতি করবে না, কিন্তু এরা আপনার পোর্টফোলিওকে একটা ভরসা দেবে, বাজারের খারাপ সময় কম পড়বে, আবার ডিভিডেন্ডও দেবে। আর সাইক্লিক্যালগুলো? সাইক্লিক্যাল কোম্পানিতে ঢোকার আগে অর্থনীতির হালচাল বোঝাটা খুব জরুরি। যখন মনে হচ্ছে মন্দা কেটে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, তখন এদের শেয়ার কিনলে ভালো লাভ হতে পারে। আবার যখন অর্থনীতি একদম টপে, তখন এদের থেকে দূরে থাকাই ভালো। মোদ্দা কথা হলো ঝুঁকি আর সম্ভাব্য রিটার্নের মধ্যে একটা ব্যালেন্স করা। সব টাকা এক জায়গায় না রেখে বিভিন্ন ধরনের কোম্পানিতে ভাগ করে দিলে, মানে ডাইভার্সিফাই করলে, ঝুঁকিটা কিছুটা কমে। তার মানে শেয়ার বাজার মানে শুধু কিনে ভুলে যাওয়া নয়, কখন কিনবো, কেন কিনবো আর কতদিন রাখবো, এই সব কিছুই ডিপেন্ড করে কোম্পানিটা কোন ধরনের তার উপর। কিন্তু এই যে এত কিছু, এত বিশ্লেষণ, এত গবেষণা, একজন সাধারণ মানুষের পক্ষে কি এটা করা সত্যি সম্ভব? মানে আমাদের তো সবার চাকরি বাকরি, অন্য কাজ আছে। লিঞ্চের উত্তর ছিল হ্যাঁ, সম্ভব। কারণ এই গবেষণা কোনো রকেট সায়েন্স নয়। শুরুটা তো সেই প্রতিদিনের চারপাশ দেখা দিয়ে, তারপর কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়া, তাদের ওয়েবসাইটে ঢু মারা, তাদের জিনিস ব্যবহার করা, পারলে তাদের দোকানে বা অফিসে একবার ঘুরে আসা, ম্যানেজমেন্ট কারা চালাচ্ছে সেটা জানার চেষ্টা করা, এগুলো সবই সম্ভব। এখন তো ইন্টারনেটের যুগ, তথ্য পাওয়া আগের চেয়ে অনেক সোজা। দরকার শুধু একটু ধৈর্য আর জানার ইচ্ছে। তবে লিঞ্চ এটাও কিন্তু বারবার মনে করিয়ে দিয়েছেন যে শেয়ার বাজার সবসময় লজিক মেনে চলে না। মানে এখানে অনিশ্চয়তা থাকবেই। মার্কেট কখনো কখনো কোনো কারণ ছাড়াই পড়তে পারে বা হু হু করে বাড়তেও পারে। বড় ক্রাইসিসও আসতে পারে। এই পরিস্থিতিতে একজন ইনভেস্টরের মাইন্ডসেট কেমন হওয়া উচিত? কিভাবে সামলাবে সে? খুব জরুরি প্রশ্ন। লিঞ্চের মতে শেয়ার বাজারে সফল হতে গেলে ব্রিলিয়েন্ট হওয়ার চেয়েও বেশি দরকার হলো সঠিক মানসিকতা, মানে টেম্পারামেন্ট। তার কয়েকটা পরামর্শ ছিল এরকম। 1. ধৈর্য ধরুন। শেয়ার বাজার হলো ম্যারাথন দৌড়, 100 মিটার স্প্রিন্ট নয়। ভালো কোম্পানির শেয়ার কিনে ধৈর্য ধরে বসে থাকতে হবে। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। কম্পাউন্ডিংয়ে জাদু দেখতে সময় লাগে। কম্পাউন্ডিং। 2. প্যানিক করবেন না। বাজারের একটুখানি পতনে বা কোনো খারাপ খবরে ঘাবড়ে গিয়ে ভালো কোম্পানির শেয়ার জলের দরে বেচে দেওয়াটা হলো সবচেয়ে বড় ভুল। লিঞ্চ বলতেন, শেয়ারের দাম কমা মানে ভালো জিনিস সস্তায় কেনার সুযোগ এসছে। যদি কোম্পানির ফান্ডামেন্টালস ঠিক থাকে, তাহলে দাম কমাটা টেম্পোরারি। ইন্টারেস্টিং পার্সপেক্টিভ। 3. নিজের রিসার্চে বিশ্বাস রাখুন। পাশের বাড়ির কাকুর কথায় বা টিভির খবরে বা সোশ্যাল মিডিয়ার গুজবে কান দেবেন না। আপনি যে কারণে শেয়ারটা কিনেছিলেন, সেই কারণগুলো এখনও ভ্যালিড আছে কিনা সেটা দেখুন। শেয়ার কেনা মানে আপনি একটা ব্যবসার অংশ কিনছেন, লটারির টিকিট নয়। আবেগ বাদ দিয়ে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। আর 4 নম্বর? 4 নম্বর হলো বাজার প্রেডিক্ট করতে যাবেন না। মানে বাজার কখন উঠবে বা কখন পড়বে, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। যারা বলে পারে, তাদের থেকে দূরে থাকুন। আপনার কাজ হলো ভালো ব্যবসা খুঁজে বের করা আর তাতে লম্বা সময়ের জন্য বিনিয়োগ করা, ব্যাস। এই মানসিক স্থিরতাটা ধরে রাখাটাই বোধহয় সবচেয়ে কঠিন কাজ। ঝুঁকি তো থাকবেই, কিন্তু সেটাকে মেনে নিয়ে প্ল্যান করে চললে সাফল্য পাওয়া সম্ভব। লিঞ্চের নিজেরও তো কিছু পার্সোনাল কৌশল ছিল যা তাকে ওই অবিশ্বাস্য সাকসেস এনে দিয়েছিল, বিশেষ করে ওই 10 ব্যাগার খুঁজে বের করার ব্যাপারটা। হ্যাঁ, লিঞ্চের কিছু নিজস্ব স্ট্র্যাটেজি ছিল। যেমন তিনি প্রায়শই ছোট আর মাঝারি কোম্পানিগুলোর দিকে বেশি নজর দিতেন, মানে ওই ফাস্ট গ্রোয়ার্স ক্যাটাগরি। কারণ তার যুক্তি ছিল, একটা ছোট সম্ভাবনাময় কোম্পানির পক্ষে 10 গুণ বা তার বেশি হওয়া, মানে 10 ব্যাগের হওয়া যতটা সম্ভব, একটা বিশাল ওয়ালমার্ট বা জির মতো কোম্পানির পক্ষে সেটা প্রায় অসম্ভব। তিনি সেই সব কোম্পানি খুঁজতেন যাদেরকে হয়তো বাজার তখনও সেভাবে পাত্তাই দেয়নি, কিন্তু তাদের প্রোডাক্ট বা সার্ভিসের দারুণ পোটেনশিয়াল আছে। আর এই 10 ব্যাগের শব্দটা তো তিনিই জনপ্রিয় করেছিলেন, তাই না? হ্যাঁ, তিনি। মানে এমন স্টক যা আপনার ইনভেস্টমেন্টকে 10 গুণ বা তারও বেশি করে দিতে পারে। এটা খুঁজে পাওয়াটা কিন্তু লটারি জেতার মতো নয়। এর জন্য দরকার গভীর রিসার্চ আর দূরদৃষ্টি।
আপনাকে বুঝতে হবে কোম্পানির ভবিষ্যতের পোটেনশিয়াল, তাদের ম্যানেজমেন্ট কতটা যোগ্য, তাদের প্রোডাক্টের মার্কেট কতটা বড় হতে পারে। লিঞ্চ বলতেন, আপনার পুরো ইনভেস্টিং লাইফে যদি মাত্র কয়েকটা টেনবেগার খুঁজে পান, তাহলেই কেল্লা ফতে। সেটাই আপনার পোর্টফোলিওকে অসাধারণ জায়গায় নিয়ে যাবে আর অনেকগুলো ছোটখাটো ভুল ইনভেস্টমেন্টের লস পুষিয়ে দেবে। তার মানে সব বিনিয়োগে লাভ না হলেও চলবে যদি কয়েকটা বড় হিট থাকে। কিন্তু এই 10 বেকার খোঁজার জন্য কি উনি বিশেষ কোনো টিপস দিয়েছিলেন? নির্দিষ্ট কোনো ফর্মুলা না দিলেও তিনি কিছু বৈশিষ্ট্যের কথা বলতেন, যেগুলো সম্ভাব্য 10 বেগারদের মধ্যে প্রায়ই দেখা যায়। যেমন ধরুন, কোম্পানির নামটা হয়তো একটু বোরিং বা ফানি শোনাচ্ছে। হাহা, তাই নাকি? হ্যাঁ, বা ধরুন তারা এমন কোনো বোরিং বা লোকে পছন্দ করে না এমন কাজ করে, যেমন ধরুন নোংরা পরিষ্কার বা বর্জ্য ব্যবস্থাপনা। ব্যবসাটা নিয়ে হয়তো কোনো গুজব বা কন্ট্রোভার্সি আছে, অথবা বড় কোনো কোম্পানি থেকে ভাগ হয়ে স্পিন অফ এই কোম্পানিটা তৈরি হয়েছে। বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর্সরা এর মালিকানায় নেই বা খুব কম আছে। মানে কেউ পাত্তা দিচ্ছে না আর কি? অনেকটা তাই। আবার ধরুন কোম্পানির ভেতরের লোক, মানে ডিরেক্টররা বা কর্মীরা নিজেরাই শেয়ার কিনছে, ইনসাইডার বাইং, অথবা কোম্পানি নিজেই বাজার থেকে নিজেদের শেয়ার কিনে নিচ্ছে, শেয়ার বাইব্যাকস। এগুলো কয়েকটা ক্লু মাত্র, কোনো গ্যারেন্টি নয়। কিন্তু আসল জিনিস হলো কোম্পানির ব্যবসার গ্রোথ আর লাভের সম্ভাবনা। ইন্টারেস্টিং ক্লুজ। আচ্ছা, লিঞ্চ তো শুধু পার্সোনাল ইনভেস্টর হিসাবেই গ্রেট ছিলেন না, তিনি ফিডেলিটি ম্যাগেলেন ফান্ডের ম্যানেজার হিসাবেও ইতিহাস তৈরি করেছেন। 13 বছরে প্রায় 30% অ্যানুয়াল রিটার্ন। এটা তো অবিশ্বাস্য। এই অভিজ্ঞতা থেকে আমরা প্রফেশনাল ওয়ার্ল্ড সম্পর্কে কি শিখতে পারি? জ্ঞান আর পর্যবেক্ষণের নীতিগুলো শুধু রিটেল ইনভেস্টার্সদের জন্যই নয়, বড় স্কেলেও সমানভাবে কাজ করে। হাজার হাজার স্টকের মধ্যেও তার চোখ থাকত সেই সব ব্যবসার দিকে যেগুলো তিনি বুঝতেন, যাদের গ্রোথের পোটেনশিয়াল আছে আর যাদের শেয়ারের দাম তখনও রিজনেবল। তিনি দেখিয়েছেন যে বিশাল ফান্ড চালালেও বেসিক প্রিন্সিপালসগুলো থেকে সরে আসা উচিত নয়। যেমন পোর্টফোলিওকে অতিরিক্ত ডাইভার্সিফাইড না করে যে কোম্পানিগুলো সম্পর্কে তিনি ভালো জানেন সেগুলোর ওপর বেশি ভরসা রাখা। তার সাকসেস এটাই দেখায় যে তথ্যভিত্তিক রিসার্চ আর লং টার্ম প্ল্যানিং প্রফেশনাল ওয়ার্ল্ডেও সাফল্যের মূল চাবিকাঠি। তার মানে তিনি যা নিজে বিশ্বাস করতেন সেটাই করে দেখিয়েছেন এবং সফল হয়েছেন। এটা সত্যি খুব ইন্সপায়ারিং। একদম। আর লিঞ্চ তার পার্সোনাল লাইফের অভিজ্ঞতা, এমনকি তার করা ভুলগুলো থেকেও শিখতে লজ্জা পাননি এবং সেগুলো সবার সাথে শেয়ারও করেছেন। তিনি বারবার বলেছেন যে শেয়ার বাজারে সফল হতে গেলে জটিল ফাইন্যান্সিয়াল মডেলিং জানার চেয়েও বেশি দরকার ধৈর্য, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা আর কমন সেন্স। আপনার চারপাশেই হয়তো ছড়িয়ে আছে দারুণ সব ইনভেস্টমেন্টের সুযোগ, শুধু সেগুলো চিনে নেওয়ার মতো চোখ আর জানার আগ্রহ থাকা চাই। তার সবচেয়ে বড় শিক্ষাবোধ এটাই যে শেয়ার বাজার কোনো এলিট ক্লাবের ব্যাপার নয়। সঠিক পদ্ধতি ফলো করলে, খাটলে এবং নিজের বুদ্ধি প্রয়োগ করলে একজন সাধারণ মানুষই দারুণ সফল হতে পারে। তাহলে আজকের এই আলোচনা থেকে পিটার লিঞ্চের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির মূল কথা হিসেবে আমরা কয়েকটা পয়েন্ট পেলাম। প্রথমত, যে ব্যবসায় টাকা ঢালছেন সেটাকে ভালো করে বুঝুন, নো হোয়াট ইউ ওন। দ্বিতীয়ত, আপনার চারপাশ, আপনার রোজকার জীবন, সেখান থেকে বিনিয়োগের আইডিয়া খুঁজুন। তৃতীয়ত, শুধু আইডিয়া পেলেই হবে না, কোম্পানির ফান্ডামেন্টালস চেক করুন, লাভ, আয়, ঋণ, এইসব। চতুর্থত, ধৈর্য ধরুন আর লম্বা সময়ের জন্য ভাবুন, মার্কেটের ছোটখাটো ওঠানামায় ঘাবড়াবেন না। আর পঞ্চমত, ঝুঁকিটা বুঝুন এবং বিভিন্ন ধরনের কোম্পানিতে বিনিয়োগ করে সেটাকে ম্যানেজ করার চেষ্টা করুন। খুব সুন্দর সামারি। পিটার লিঞ্চ আমাদের এটাই শিখিয়েছেন যে ইনভেস্টিং মানে শুধু সংখ্যা আর গ্রাফের জটিল খেলা নয়। এটা আমাদের চারপাশকে মনোযোগ দিয়ে দেখা, কমন সেন্সের ব্যবহার আর অবশ্যই নিজের জাজমেন্টের উপর ভরসা রাখার ব্যাপার। রিস্ক থাকবেই, কিন্তু নলেজ, স্ট্র্যাটেজি আর সঠিক মানসিকতা দিয়ে সেই রিস্ককে সম্ভাবনায় বদলানো সম্ভব। লম্বা সময় সম্পদ তৈরির এটাই হয়তো সবচেয়ে বাস্তবসম্মত পথ যা তিনি আমাদের দেখিয়েছেন। আচ্ছা, যাবার আগে যারা শুনছেন তাদের জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে চাই। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, আপনার প্রতিদিনের জীবনে এমন কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা দোকান কি আপনি দেখছেন যেটা হয়তো খুব হইচই ছাড়াই আস্তে আস্তে বেশ জনপ্রিয় হয়ে উঠছে? হতে পারে সেটা কোনো বিশেষ খাবার, কোনো অ্যাপ বা আপনার পাড়ার কোনো লোকাল বিজনেস।
লিঞ্চের চোখ দিয়ে দেখলে হয়তো আপনার নেক্সট বেস্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা আপনার চোখের সামনেই ঘোরাফেরা করছে। সেটাকে চিনে নেওয়ার জন্য দরকার শুধু একটু এক্সট্রা মনোযোগ, একটু কিউরিওসিটি, আর তারপর একটু রিসার্চ। আপনার অবজারভেশন পাওয়ার কতটা শার্প একবার পরীক্ষা করেই দেখুন না। পিটার লিঞ্চ আমাদের শিখিয়েছেন, শেয়ার বাজার কেবল ধনী মানুষের খেলার মাঠ নয়, বরং সবার জন্য একটি সুযোগের জগৎ। মূল কথা হল, আপনি যা বোঝেন সেখানেই বিনিয়োগ করুন, ধৈর্য ধরুন এবং নিজের ভুল থেকে শিক্ষা নিন। আপনার চারপাশেই লুকিয়ে আছে অসংখ্য সম্ভাবনা, শুধু আপনাকে সেগুলো চিনতে হবে। আশা করি বিটিং দ্য স্ট্রিটের এই আলোচনা থেকে আপনার বিনিয়োগ যাত্রায় নতুন দিশা পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভবিষ্যতে আরও বইয়ের সারমর্ম এবং বিনিয়োগ সম্পর্কিত কন্টেন্ট পেতে আমাদের সঙ্গে থাকুন। তাহলে চলুন, আজ থেকেই শুরু হোক আপনার আর্থিক স্বাধীনতার প্রথম পদক্ষেপ।